সবাইকে স্বাগতম আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। হিসাববিজ্ঞানের খটমটে সব নিয়মকানুনকে আজ আমরা একেবারে পানির মতো সহজ করে ফেলব। আমাদের আজকের টার্গেট খুবই সিম্পল কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কিভাবে খতিয়ানের জের বা ব্যালেন্স নিখুঁতভাবে কারেক্ট করতে হয় সেটাই আজ আমরা একদম হাতে কলমে শিখে নেব। আচ্ছা, চলুন চট করে দেখে নিই আজ আমরা কি কভার করছি। প্রথমেই থাকছে খতিয়ান সংশোধনের গুরুত্ব। এরপর আমরা দেখব নীতিগত ও বেদাখিলার ভুল, বাদ পড়া ও লেখার ভুল, একতরফা ভুল বা অনিশ্চিত হিসাব, এবং একদম শেষে থাকছে আপনাদের জন্য স্পেশাল কিছু বোর্ড পরীক্ষার সিক্রেট। শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ধরুন রেওয়ামিল কোনোভাবেই মিলছে না, তখন খতিয়ানের ঠিক কী অবস্থা হয় বলতে পারবেন? সিম্পল হিসাব, রেওয়ামিল না মেলার মানেই হল খতিয়ানে কোথাও না কোথাও বড়সড় একটা ঘাপলা আছে। আর যতক্ষণ না আপনি খতিয়ানের এই ব্যালেন্সগুলো ঠিক করছেন ততক্ষণ কিন্তু কোনোভাবেই একটা নিখুঁত আর্থিক বিবরণী দাঁড় করানো পসিবল না। তো প্রথমেই চলুন ফোকাস করি আমাদের প্রথম পয়েন্টে, খতিয়ান সংশোধনের গুরুত্ব। একটা ব্যাপার কিন্তু মাথায় রাখা খুব জরুরি। আমরা যে সংশোধনী জাবেদা দিই সেটা কিন্তু আমাদের মেন টার্গেট না, ওটা জাস্ট একটা টুল বা হাতিয়ার মাত্র। আমাদের আসল লক্ষ্যটা হলো চূড়ান্ত খতিয়ানের জের বা ব্যালেন্সটাকে ঠিক করা। কারণটা কি? কারণ খতিয়ানের ব্যালেন্স সঠিক হলেই কেবল আপনি ব্যবসায়ের একদম রিয়েল ফাইন্যান্সিয়াল পজিশন বা নিখুঁত আর্থিক অবস্থাটা বের করে আনতে পারবেন। মেক সেন্স, রাইট? এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, নীতিগত ও বেদাখিলার ভুল। শুরুতেই নীতিগত ভুলের একটা দারুণ এক্সাম্পল দেখা যাক। ধরুন আপনি ২০০০ টাকা দিয়ে একটা যন্ত্রপাতি বসালেন। এটা কিন্তু একদম পিওর মূলধন জাতীয় ব্যয়, কিন্তু ভুলে আপনি এটাকে মজুরি হিসাবে ডেবিট করে বসলেন। মানে মূলধন জাতীয় ব্যয়কে বানিয়ে দিলেন মুনাফা জাতীয় ব্যয়। কি মারাত্মক ভুল, তাই না? এটা ঠিক করতে হলে আপনাকে সংশোধনী জাবেদা দিতে হবে ঠিক এইভাবে: যন্ত্রপাতি হিসাব ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট। এখন জাবেদার পর খতিয়ানে এর ইম্প্যাক্টটা একটু খেয়াল করুন। মজুরি হিসাবের ব্যালেন্স আগে কিন্তু ২০০০ টাকা বেশি ছিল, রাইট? এখন ক্রেডিট করার ফলে সেটা একদম জিরো বা শূন্য হয়ে গেল। মানে আমাদের এক্সপেন্স বা ব্যয় কমে গিয়ে সঠিক জায়গায় চলে এলো। অন্যদিকে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করার ফলে সম্পদের ভ্যালু একদম সঠিক মূল্যে ফিরে এলো। ম্যাজিকের মতো কাজ করলো, তাই না? এরপরই আসে বেদাখিলার ভুল বা এরর অফ কমিশন। ধরা যাক রহিমের কাছ থেকে আপনি ৫,০০০ টাকা পেলেন, কিন্তু ভুলে সেই টাকাটা করিমের হিসাবে ক্রেডিট করে দিলেন। মানে একজনের টাকা সোজা আর একজনের খাতায় চলে গেল। এটা কারেক্ট করতে হলে করিমকে ডেবিট করে তার হিসাবটা শূন্য করতে হবে, আর রহিমকে ক্রেডিট করে তাকে তার সঠিক হিসাবটা বুঝিয়ে দিতে হবে। খতিয়ানে এর প্রভাবটা লক্ষ্য করলে দেখবেন করিমকে ৫,০০০ টাকা ডেবিট করার ফলে তার ব্যালেন্স এখন একদম জিরো, আর রহিম তার প্রাপ্য ৫,০০০ টাকা ঠিকঠাক ক্রেডিট পেয়ে গেল। এখানে মজার ব্যাপারটা কি জানেন? এই ভুলের কারণে কিন্তু রেওয়ামিলের দুই পাশ ঠিকই মিলেছিল, শুধু টাকার ব্যালেন্সটা ভুল মানুষের কাছে চলে গিয়েছিল, যেটা এখন আমরা সলভ করে ফেললাম। চলুন এবার ৩ নম্বর টপিকে মুভ করি, বাদ পড়ার ও লেখার ভুল। মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? বাদ পড়ার ভুল মানে এরর অফ ওমিশনের একটা ক্লাসিক উদাহরণ হল, ধরুন আপনি ৫,০০০ টাকার পণ্য ধারে কিনলেন, কিন্তু হিসাবের খাতায় সেটা লিখতেই একেবারে ভুলে গেলেন। এর সলিউশন কিন্তু খুবই সোজা। জাস্ট নতুন করে একটা জাবেদা এন্ট্রি দিয়ে দিন, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব ক্রেডিট, ব্যাস ঝামেলা শেষ। এই যে নতুন করে এন্ট্রিটা দিলাম, এটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে যে বাদ পড়া একটা লেনদেন অ্যাড করলে খতিয়ানের ঠিক কতটা পারফেক্ট প্রভাব পড়ে। ক্রয় হিসাবে ৫,০০০ টাকা ডেবিট হওয়ায় ব্যবসায় খরচটা যেমন ঠিকমতো রেকর্ড হলো, ঠিক তেমনি প্রদেয় হিসেবে ক্রেডিট হওয়ায় আপনার দায় বা লায়াবিলিটিও একদম সঠিক অঙ্কে দাঁড়িয়ে গেল। এবার আমরা আসছি আমাদের ৪ নম্বর এবং খুবই ইন্টারেস্টিং একটা সেকশনে, একতরফা ভুল বা অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট ব্যাপারটা আসলে কি? ধরুন রেওয়ামিলের ডেবিট আর ক্রেডিট দিক কিছুতেই মিলছে না। তখন সাময়িকভাবে ওই ঘাপলার বা পার্থক্যের অ্যামাউন্টটুকু যে হিসাবে রাখা হয় সেটাই অনিশ্চিত হিসাব। এটা অনেকটা টেম্পোরারি একটা ফিল্টারের মতো, যা আপনার হিসাবের খাতাকে ফ্রেশ রাখে, অন্তত যতক্ষণ না আসল ভুলটা আপনি খুঁজে বের করছেন। একটা একতরফা ভুলের সিনারিও চিন্তা করুন। ধরুন বিক্রয় বইয়ের যোগফল ভুল করে ৫০০ টাকা কম লেখা হয়েছে। এর মানে হলো ক্রেডিট দিকে ৫০০ টাকা শর্ট আছে। তো এটা মেলাতে হলে বিক্রয় হিসাবকে ৫০০ টাকা ক্রেডিট করতে হবে, আর এই একতরফা ব্যালেন্সটা সোজা ডেবিট করে দিতে হবে অনিশ্চিত হিসাবে। খতিয়ানের ছকটা একটু খেয়াল করুন। বিক্রয় হিসাব তার প্রাপ্য ৫০০ টাকা ক্রেডিট ঠিকই পেয়ে গেল, আর অন্যদিকে অনিশ্চিত হিসেবে ৫০০ টাকার একটা ডেবিট ব্যালেন্স তৈরি হয়ে গেল। একটা পয়েন্ট কিন্তু সবসময় মাথায় রাখবেন, যখন এই ধরনের সব একতরফা ভুল খুঁজে বের করে আপনি কারেক্ট করে ফেলবেন, তখন এই অনিশ্চিত হিসেবের খতিয়ান ব্যালেন্সটা ম্যাজিকের মতো আপনা আপনি জিরো হয়ে যাবে।
এবার আরেকটা একতরফা লেখার ভুল বা ক্লেরিক্যাল এরর দেখা যাক। ধরুন আসবাবপত্র কেনা হয়েছিল ১,০০০ টাকার, কিন্তু লেখার সময় তাড়াহুড়োয় একটা শূন্য বেশি দিয়ে ১০,০০০ টাকা ডেবিট করে ফেলা হয়েছে, মানে একেবারে ৯,০০০ টাকা বেশি দেখানো হয়েছে। এটা কারেক্ট করতে হলে অনিশ্চিত হিসাবকে ৯,০০০ টাকা ডেবিট করতে হবে আর আসবাবপত্র হিসাবকে ৯,০০০ টাকা ক্রেডিট করে ওই অতিরিক্ত টাকাটা কমিয়ে ফেলতে হবে। দেখুন, আসবাবপত্রের স্টার্টিং ব্যালেন্সটাই ভুল ছিল, ১০,০০০ টাকা ডেবিট। কিন্তু যখনই আমরা সংশোধনী জাবেদা দিয়ে ৯,০০০ টাকা ক্রেডিট করে দিলাম, অমনি ওই এক্সট্রা ৯,০০০ টাকা সুন্দরভাবে কাটাকাটি হয়ে গেল, আর আমাদের কাছে রয়ে গেল একদম সঠিক ১,০০০ টাকার ডেবিট ব্যালেন্স। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মোস্ট ওয়েটেড সেকশনে, বোর্ড পরীক্ষার সিক্রেট। বোর্ড পরীক্ষার সবচেয়ে বড় ফাঁদ বা ট্র্যাপটা ধরতে পারা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। পরীক্ষার প্রশ্নে যখনই খতিয়ান করো বলা হয়, অনেকেই যেটা করে একেবারে নতুন করে জিরো থেকে হিসাব শুরু করে দেয়। কিন্তু ভাই, মনে রাখবেন, ভুল এন্ট্রিটা কিন্তু খতিয়ানে আগে থেকেই ব্যালেন্স হিসেবে বসে আছে। আমরা সংশোধনী জাবেদার মাধ্যমে শূন্য থেকে শুরু করি না, বরং ওই আগের ভুল ব্যালেন্সটাকেই শুধু অ্যাডজাস্ট বা সমন্বয় করি। এটা কিন্তু একদম মাথায় গেঁথে নিন। আপনাদের জন্য প্রথম বোনাস সিক্রেটটা হলো নীতিগত ভুল নিয়ে। আসবাবপত্র মেরামতে ২,০০০ টাকা আসবাবপত্র হিসাবেই ডেবিট করা হয়েছে। এটা পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন। এখানে মূলত মূলধন আর মুনাফা জাতীয় ব্যয়কে আলাদা করতে হয়। এর সলিউশন হল মেরামত হিসাব ২,০০০ টাকা ডেবিট হবে আর আসবাবপত্র হিসাব ২,০০০ টাকা ক্রেডিট হয়ে তার ব্যালেন্সটা কমিয়ে ফেলবে। দ্বিতীয় বোনাসটা কিন্তু বেশ ট্রিকি একটা বেদাখিলার ভুল। ধরুন বিক্রয় ফেরত বা আন্তঃফেরত ১৫০০ টাকা ভুল করে ক্রয় ফেরত বা বহি ফেরত বইতে লেখা হয়েছে। এর ইম্প্যাক্ট কিন্তু ডাবল। আন্তঃফেরতকে ১৫০০ টাকা ডেবিট করতে হবে, আবার বহি ফেরতের ভুলটা মুছতে তাকেও ১৫০০ টাকা ডেবিট করতে হবে। আর এই দুইয়ের মিলিত ইম্প্যাক্ট অর্থাৎ টোটাল ৩,০০০ টাকা দেনাদারের হিসাব থেকে ক্রেডিট করে সমন্বয় করতে হবে। দারুণ একটা ট্রিক, তাই না? আর আমাদের তৃতীয় এবং শেষ এক্সাম বোনাসটা হল একতরফা ভুল নিয়ে। ক্রয় বইয়ের যোগফল ৩,০০০ টাকা কম দেখানো হয়েছে। এটা সলভ করতে ক্রয় হিসাবকে ৩,০০০ টাকা ডেবিট আর অনিশ্চিত হিসাবকে ৩,০০০ টাকা ক্রেডিট করতে হবে। এই এক্সাম্পলটা কিন্তু আমাদের আবারও রিমাইন্ড করে দেয় যে অনিশ্চিত হিসাব কিভাবে একটা টেম্পোরারি ফিল্টার হিসেবে এই ডিফারেন্সগুলোকে হোল্ড করে রাখে। আজকের এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের জন্য একটা ভাবনার জায়গা রেখে যাচ্ছি। যখনই সব অনিশ্চিত হিসাবের ব্যালেন্স মিলে গিয়ে একেবারে জিরো হয়ে যাবে আর পুরো খতিয়ানটা হবে 100% নিখুঁত, তখন চূড়ান্ত আর্থিক বিবরণে ঠিক কোন রিয়েল পিকচারটা তুলে ধরবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি একটা বিজনেসের একদম ট্রু ফাইন্যান্সিয়াল হেলথ বা প্রকৃত আর্থিক অবস্থা সবার সামনে উন্মোচন করবে। হিসাব বিজ্ঞানের এই হার্ডলগুলো পার হতে পারলেই আসলে সাফল্যের আসল চিত্রটা ধরা পড়ে। তো আজ এ পর্যন্তই।